ওহে লাভগুরু, দয়া করে আপনার এই শিষ্যকেও একটু তার লাভ লাইফের জন্য দোয়া দিয়ে যান। শেহজাদ পাশ কাটিয়ে চলে যেতে নিলেই আয়ান ফের বলে উঠল, বউকে অক্ষত অবস্থায় কিভাবে কোলে তুলতে হয় তার উপায় বলে দিয়ে যান লাভগুরু শেহজাদ। তা না হলে আপনার বোন যে হারে আমায় চিমটি কাটছে আজকাল। দেখা গেল অক্ষত অবস্থায় তাকে কোলে তুলতে গেলাম ঠিকই, কিন্তু নামালাম নিজের পিঠের চামড়া লাল বানিয়ে। আয়ানের কাণ্ড দেখে মরিয়ম আর আঞ্জুমান হেসে কুটি কুটি হলেও প্রবলনিত শ্বাস ফেলল যারা। ভার মুখে মরিয়মের কাছে নালিশ করে বলল, কিভাবে আমাদের দুই ভাই বোনের পেছনে লাগছে তোমার আদরের এই জামাই, দেখেছো? সাদে কি আমি তাকে বানোটা কি? তুমি একে ডিসকোয়ালিফাই করে দাও তো বিয়ে থেকে। আবারও অট্টহাসিতে ফেটে পড়ল সবাই। আঞ্জুমানের চোখের চশমাটা একটু উপরে ঠেলে বললেন, সে কি রে, বরকেই যদি বিয়ে থেকে ডিসকোয়ালিফাই করে দেই তাহলে বিয়েটা হবে কার সাথে তোর পাগল মেয়ে? মুখে কিছু না বললেও আয়ান সজোরে মাথা দোলালো উপর নিচ, অর্থাৎ আঞ্জুমানের সাথে সে শতভাগ সম্মতি জানাচ্ছে। অভি কিছু বলতে পারল না হাসির তোড়ে। একটু এগিয়ে আসে তো আবার ফর্সা চোখ মুখ খিচে নুয়ে পড়ল মেঝের সাথে। অভিনবের এহেন দুর্দশা দেখে বেশ বিরক্ত হলো আয়ান। তক্ত স্বরে আওড়ালো, শালা ভাইয়া, আর হেসো না প্লিজ। তোমার যা অবস্থা, এখানে হাসতে হাসতে মরে টরে গেলে পুলিশ কেস হয়ে যাবে। তুমি বরং ওই অ্যানিমিয়ার রুমে গিয়ে হেসে আসো, যাও। অমনি হাসি থামিয়ে দিল অভিনব। উৎসুক চোখে চেয়ে শোধালো, অ্যানিমেটা কে আয়ন ভাই? আয়ান মুখ খোলার আগেই প্রসঙ্গ বদলে ফেলল শেহজাদ। স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে শোধালো, বাকিরা কোথায়? আর অভি, কখন এলি? অভিনবের থেকে কথা কেড়ে নিয়ে আইনি বুয়ের বলল, অভিনব এসেছে আন্টিদের সাথে সন্ধ্যায়। ওর বাবাও এসেছেন। আমরা কতক্ষণ আড্ডা দিলাম চা খেতে খেতে। তোদের তো আসার নাম নেই। অগত্যা আঙ্কেল ওনাকে নিয়ে গেলেন ছাদে একসাথে ফুটবল ম্যাচ দেখার জন্য। আজ বার্সেলোনার খেলা আছে তো। তাহলে তোরা এখানে কি করছিস? আয়ান একটু ঠিক করে দাঁড়ালো এবার। ড্রেমিন হুডির আড়ালে টান টান করলো সুঠাম পিঠ। দৃঢ় গলায় বলল, তোকে পাহারা দিতে এসেছি। বউ রুমে রেখে ভালো ছেলের মতো চলে আয় ছাদে। আঞ্জুমান আপত্তি করে বললেন, আহা বাবা, থাক না, বাইরে থেকে এসেছে, একটু রেস্ট নিক না রুমে গিয়ে। আর মেয়েটাও তো ঘুমে কাদা। আয়ান একটু চেপে এলো শেহজাদের কাছে, স্বর নামিয়ে বলল, কেউ তো আর জানে না তুই রেস্ট নিতে রুমে যাওয়ার মানেই আরশির ঘুম হারাম। তোর মতো অ্যানাকোন্ডাকে এক চুলো ভরসা হয় না আমার। তার উপর বিয়ে তোর আমার একসাথে হচ্ছে। আমি বউ নিয়ে না ঘুমাতে পারলে তুই কেন ঘুমাবি? হেসে উঠল শেহজাদও। বোন হয় আমার, ঠিক করে কথা বল। আগে ভালোই ভালোই আমার কথা শোন বলছি। আরশিকে রুমে রেখে ছাদে চলে আয়। পারবো না। শেহজাদের কণ্ঠ অবিচল। ভনিতাহীন উত্তরে ঘাবড়ে গেল আয়ান। আটকে উঠে বলল, আন্টি কি বলেছিল সকালে মনে নেই? আজ থেকে শুক্রবারের আগ অবধি তুই বিবাহিত ব্যাচেলর। আর বিবাহিত ব্যাচেলরদের কখনোই বউয়ের সাথে ঘুমানো উচিত নয়। তুই ঘুমাবি আমাদের সাথে। শেহজাদ চোখ উল্টালো। হাওয়ায় উড়িয়ে দিল আয়ানের কথাগুলো। রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই এক লাফে ফের সামনে এসে দাঁড়ালো আয়ান। পথ আটকে বলল, তুই রুলস ব্রেক করলে কিন্তু আমাদের সবার আনন্দ মাটি। আমাদের টিম লিডারের মায়ের আনন্দ মাটি। তুই চাস আমাদের টিম লিডারের মায়ের আনন্দ মাটি করতে? ওর নাম আরশি। এই একই কথা। এই টিম লিডারের মা জিনিসটা কি? আয়ান যেন এতক্ষণে পছন্দ মতো একটা টপিক পেল এবার। সে বেশ আয়েশ করে বলতে লাগলো, কেন? আমাদের স্নোবলকে দেখনি তুমি? আর যাকে তুমি এসেই জোর করে কোলে নিতে গিয়ে দুবার ব্যাক কিক খেলে, সে হলো আমার টিম স্নোবল স্কোয়াডের লিডার। আর আরশি তার মা। ফাঁক দিয়ে শেহজাদ চলে যেতে নিলে আবারও তাকে ঘিরে দাঁড়ালো আয়ান। এই যে তুই ফাঁক পেয়ে পালাচ্ছিলি? ছি শেহজাদ, ছি। আচ্ছা বল, তুই কি চাস না আরশিকে নতুন করে পুরনো বিয়ের ফিলটা দিতে? সারাক্ষণ জার্মান শেফার্ডের মতো বউয়ের আশেপাশে ঘুরঘুর করলেই বউ তোকে পাত্তা দেবে ভেবেছিস? খুশি হবে ভেবেছিস? অভিনব পেছন থেকে অবাক হয়ে শোধালো, হবে না বলছো? আলবাত হবে না, কখনো হবে না। আয়ান যে থামবে না শেহজাদ তা বেশ বুঝতে পারছে। অন্তত যতক্ষণ না সে ওর কথা
মেনে ছাদে যাবে ততক্ষণ এই ছেলে ঘ্যান ঘ্যান করবে ওর কানের পাশে এসে। নিরুপায় হয়ে দীর্ঘশ্বাস ফেলল শেহজাদ। আবার এক পা এগোতে নিলেই আয়ান ছটফট করে উঠে বলল, আন্টি কিন্তু আঙ্কলকেও আউট করে দিয়েছে রুম থেকে। সে এখন আমাদের দলে। আমরা ছেলেরা এখন বরপক্ষ। আর তুই বরপক্ষ হয়ে যদি কোনো পক্ষের মেয়ের সাথে এক ঘরে ঘুমিয়েছিস তাহলে কিন্তু। মরিয়ম দাঁড়িয়ে গেলেন হুট করে। সকালের মতো আবারও বেকায়দায় পড়ার ভয়ে আগে ভাগে আঞ্জুমানকে নিয়ে বলে উঠলেন, আপা চলুন শুয়ে পড়বেন, চলুন। আজকে এমনিতেও শরীরটা ভীষণ ক্লান্ত, কাল তো আবার তাড়াতাড়ি উঠতে হবে। ওদের গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন, মেহেন্দির আয়োজন সবটাই কিন্তু আমরা করব। ছেলেপক্ষকে ভরসা নেই আমার কোনো। আঞ্জুমান আমতা আমতা করে বললেন, সে কি এখনই চলে যাব? আরশি তো মনে হয় সকালের আগে উঠবে না, কিন্তু ছেলেটা মাত্র এলো, ওর খাবার দাবারের কিছু। বরপক্ষ কি খাবে সেটা তাদের ব্যাপার, আপনি চলুন তো আপা, ওদেরটা ওরা বুঝে নেবে। বলেই মরিয়ম দাঁড়ালো না আর এক মুহূর্ত। আঞ্জুমানকে এক প্রকার বগল দাবা করে নিয়ে চলে গেলেন যে যার ঘরে। আন্টি চলে গেল বলে যদি চিটিং করেছিস শান, নিজের টিমের সাথে বাটপারি করলে কিন্তু সারা জীবন তোকে এ নিয়ে কথা শোনাবো। আয়নের কথা শুনে শেহজাদ ঘাড় বাঁকিয়ে তাকালো পেছনে। ফ্রেশ হয়ে আসছি, ঘুমাবো না আমি, কিন্তু তোদের হাসাহাসি শুনলে আরশির ঘুম ভেঙে যাবে। ওকে শুয়ে আসতে দে অন্তত। বলেই লম্বা পা ফেলে সিঁড়ি ভাঙলো মানুষটা। ওদিকে মনে মনে বিজয়ী হাসি হাসলো আয়ান। জিভ দিয়ে গাল ঠেলে দাঁড়িয়ে বন্ধুর প্রস্থান দেখতে দেখতে হাত রাখলো অভির কাঁধে, বিজ্ঞের মতো শুধালো, কি বুঝলে শালা ভায়া? অভির মুখখানায় বিস্ময় খেলে আছে এখনো। ফ্লোর শুয়েছে চোয়াল। ডিনুট্ট স্বরে আওড়ালো, শান ভাই আর আগের সেই কাঠখোট্টা শান ভাই নেই। আগের মতো বকাবকি করার স্বভাবটাও একেবারে গায়েব। ও মাই গড, হি হ্যাজ চেঞ্জড। যারা পেছন থেকে দাঁড়ালো ওদের পাশে। অভিকে জিজ্ঞেস করলো, ভাইয়া আগে বকাবকি করতো নাকি খুব? ফোঁস করে শ্বাস ফেললো অভি। পরপর আওড়ালো, শুধু বকা? এক শহরে থেকেও ভাইয়ের হাতে মার খাওয়ার ভয় আমি এমুখো হতাম না। দুবদাপ হাত তো চলতোই। একদিন ওনার সামনে পড়তে বসে এমন চট খেয়েছিলাম না রুষা আপু, ওই দিনই আমার ওনার কাছে পড়ার শখ মিটে গিয়েছিল। অমনি আয়ান সুর ধরে বলল, আগে বলতে আমি পড়াতাম তোমাকে। অভি শূন্য চোখে আয়নের দিকে তাকিয়ে বলল, আপনি নিজেই তো পড়তে চাইতেন না মায়ান ভাই। যারা ঠোঁট টিপে হেসে ফেললো অমনি ভ্রু নাচিয়ে শুধালো, তাই নাকি? তা আমাকে একটু বলো তো ভাই, তোমার আয়ান ভাই আর কি কি করতো? কি আবার, ওই যে গিটারটা আছে না এ বাড়িতে, ওটা নিয়েই বসে থাকতো সারাক্ষণ। আমরা তো ভাবতাম আয়ান ভাই পাক্কা কোনো সিঙ্গার টিঙ্গার হয়ে যাবে। আয়ান আহত চোখে তাকালো অভির দিকে। শালা ভায়া, তুমি সত্যি করে বলো তো, তুমি আমার বউয়ের কাছে আমার প্রশংসা করেছো নাকি বদনাম? মানে একজন পুলিশ অফিসারের কোনো দাম নেই এই জগতে? অভি মুখ খোলার আগেই কথা কেড়ে নিল যারা। আয়ানকে পাত্তা না দিয়ে উল্টো অভিকে তাগাদা দিল। ব্যস্ত হয়ে বলল, অভি, তোমাকে না বাবা ডাকছিলেন, এখনো দাঁড়িয়ে আছো? শীঘ্রই যাও ছাদে। চোখ পিটপিট করে যারার দিকে তাকালো অভি। কই, তার তো মনে পড়ছে না এমন কিছু। মামা কখন ডেকেছে তাকে? যারা ফের তাগাদা দিতেই ছেলেটা শির দ্বারা সজা করে দাঁড়ালো। বুঝতে বাকি রইল না তাকে ইচ্ছে করে ছাদে পাঠাতে চাইছে যারা। সে যাচ্ছে, কিন্তু তোমরা বেশিক্ষণ এখানে থেকো না, মামি কিন্তু ওপরের ঘরে আছে। অমনি লাজুক মুখে মেকি রাগ দেখালো রমণী। চোখ পাকিয়ে তাকাতেই মুস্কি হেসে রূপটফে উঠার সিঁড়ির দিকে পা বাড়ালো অভি। কিন্তু ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে অ্যামেলিয়ার ঘরটা চোখে পড়ল ওর। থামবে না করেও বারণ শুনল না পা জোড়া। দরজায় লাগানো সদেব পর্দাটার সামনে থেমে গেল সহসা। অমনি নজরে এলো একটা শান্ত মুখশ্রীর গঠন। টেবিলে মাথা এলিয়ে রাখা একটা বিক্ষিপ্ত মুখ, হাঁটু জোড়া ভাঁজ করে বুকের সাথে মেশানো। চেয়ারে বসা মেয়েটা কি কাঁদতেছে তবে? অমনি দরজার দিকে তাকাতেই ওর সফিত চোখ জোড়া দেখে চমকে উঠল ছেলেটা। মামির কোনো আত্মীয় স্বজনের সাথে তার খুব একটা পরিচয় নেই, তাই ভেতরে যাওয়ার সাহসও পেল না। বুকের ভেতর ডানা ঝাপটানো অনুভূতিগুলোকে নিয়ে ঘাড় নোয়ালো। এলোমেলো পা বাড়ালো ছাদের দিকে। বিড়বিড় করে আওড়ালো, আয়ন ভাইয়া কি যেন নাম বলেছিলে তখন? অ্যানিমিয়া? ইনি কি সেই অ্যানিমিয়া?
অভিজিতেই ব্যতিব্যস্ত হলো আয়ান। যারার দিকে না তাকিয়ে তাকালো সিঁড়ির দিকে, যেন ইচ্ছে করেই এড়িয়ে যেতে চাইছে ওই নীল চোখ দুটো। বিচলিত স্বরে আওড়ালো, বুঝলে বাটারফ্লাই, আমারও শালা ভাইয়ের সাথে এখন উপরে যাওয়া উচিত। বাচ্চা ছেলে, ফুটবল ম্যাচের কি বুঝবে বলো? আমি না গেলে তো খেলাটাই ঠিকমতো জমবে না। আমি যাই, হ্যাঁ। অমনি পেছন থেকে ডেমির হুডিটা টেনে ধরলো যারা। কোমরে এক হাত রেখে টেনে আনলো নিজের কাছে। আয়ান পারল না পালাতে, এবার ঘাড় নুয়ে স্বর নামিয়ে আওড়ালো, প্লিজ। প্লিজ হোয়াট? আমাকে ইগনোর করছো তুমি? বিয়ে ঠিক হতে না হতে পালাই পালাই করছো বানর মশাই। যারার কণ্ঠে দৃঢ়তা আজ করতে পেরে বুকের গতি বাড়ল বেচারার। অসহায় চোখ তুলে তাকালো প্রিয় মুখটার পানে। যারার আগুন কঠিন চোখে চোখ পড়তেই যেন ঝলসে গেল সে। তড়িৎ চোখ নামিয়ে ফেললো আয়ান। মিনমিন করে বলল, একটু বোঝো প্লিজ। ভালোবাসেন না রামাই? আর নিজের বাটারফ্লাইয়ের সাথে কথা বলতে ইচ্ছে হয় না আপনার? এটা বুঝবো আমি। আমি রুষা জানার পর থেকে আপনি একবারও ভালো করে কথা বলেননি আমার সাথে, অথচ সবার সামনে এমন ভান করছেন যেন বিয়েতে আপনার থেকে খুশি আর কেউ নয়। কিন্তু আসল সত্যিটা তো আমি জানি। আপনি আসলে মনে মনে আফসোস করছেন এখন। সত্যি করে বলুন তো, অন্য কাউকে মন দিয়ে বসেননি তো আবার? এমন নয় তো যে আপনার অজান্তে আপনি অন্য কাউকে ভালোবাসে? যারা শেষ করতে পারলো না, পুরো অভিমান উবড়ে দেওয়ার আগেই ঠোঁটের উপর হাত রাখলো আয়ান। অন্য হাতে ওর কাঁধ আঁকড়ে মেয়েটাকে নিয়ে গেল কোথাও একটা। যারা দেখলো না কথাই নিয়ে যাচ্ছে ওকে আয়ান। ওর চোখ জোড়া শুধু দেখলো সামনে থাকা মানুষটার মধ্যে সেই আগের আয়ানকে। দেওয়ালে পিঠে ঠেসতেই সংবিত্ত ফিরল ওর। আশেপাশে তাকিয়ে বুঝলো সিঁড়ির নিচে নিয়ে এসেছে ওকে আয়ান, যেন সহজে চোখে না পড়ে কারো। এমনভাবে যারাকে আড়াল করে দাঁড়ালো মানুষটা। যারা বলতে পারলো না কিছু। উপায় অন্তরহীন ভেঙ্গিয়ে উঠতেই আয়ান বলল, শ্শ্, কি চাও তুমি? আমি নিজের উপর নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি? তুমি আমাকে ভুল বুঝে চলে যাও আর আমি ছুটে আসি তোমার কাছে, মাঝরাতে জড়িয়ে ধরে চুমু খাই তোমাকে, তোমাকে শূন্যে তুলে পাগলের মতো বলি আমি নিজের থেকেও বেশি ভালোবাসি তোমাকে, শুধু তোমাকেই ভালোবাসি। আর সারা জীবন এই আয়ান হান্টার শুধু তার বাটারফ্লাইকে ভালোবেসে যাবে, এটা চাও তুমি? খসখসে হাতের তালুটা ধীরে ধীরে ঠোঁটের উপর থেকে সরিয়ে গালের পাশে রাখলো যারা। ভেজা ভেজা নীল চোখে তাকালো আয়ানের অসহায় চোখ দুটোর দিকে। ক্ষীণ স্বরে বলল, চাই তো আপনি আমাকে খুব ভালো না বাসুন, শুধু কথা বলা বন্ধ করে থাকবেন না। কেউ আমাকে সারাদিন একবারও বাটারফ্লাই বলে ডাকলো না, এটা ভাবলেই যে দম বন্ধ লাগে আমার। আচমকাই ফিনফিনে শরীরটা বুকে টেনে নিল আয়ান। দু হাতে জড়িয়ে ধরে মুখ গুজলো জারার ঘাড়ে। উষ্ণ পানিতে গাল ভিজলো জারার। ফ্যাস ফ্যাসে গলায় আওড়ালো, সরি, অনেক পচা কথা বলে ফেলেছি না? কষ্ট দিয়ে ফেলেছি না আপনাকে খুব? কিন্তু বিশ্বাস করুন, ইচ্ছে করে করিনি আমি। আপনি অমন পালাই পালাই করছিলেন দেখে মাথা কাজ করছিল না তখন। আমি খুব সরি, খুব। আয়ান টু শব্দটি করলো না। গরম গলায় মুখ গুজে পড়ে রইল ওভাবেই। মানুষটা মুখে না বললেও যারা বুঝে ফেললো সব কিছু। বুঝে ফেললো কষ্ট পেয়েছে আয়ান। তখনই দু হাতে আলতো মুখটা তুলে আনতে চাইলো। একটু আদর করি। আয়ান হ্যাঁ না কিছু বলার আগেই মেয়েটা অগোছালো চুমু খেলো তার সমস্ত মুখে। এবার আর নিজেকে সামলাতে পারল না আয়ান। মুহূর্তেই জাপটে ধরলো যারাকে। এভাবে এলোমেলো করে দিও না বাটারফ্লাই, বিয়ের এখনো 2 দিন বাকি। যারা শুনলো না সেসব। আয়ানকে নিজের থেকে ছাড়িয়ে দাঁড় করালো সামনে। দু গালে হাত রেখে হুট করেই আলতো ঠোঁট ছোয়ালো মানুষটার ঠোঁটে। আবার সরিয়েও নিল সাথে সাথে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেললো আয়ান। আঙ্গুলের গাঁটগুলোর সফেদ হলো। চোখ বন্ধ করে বলার চেষ্টা করলো, তুমি ভাবতে পারবে না গতকাল রাত থেকে কিভাবে নিজেকে সামনে রেখেছি আমি। তুমি পাগলামি করলে কিন্তু। অমনি আবার এসে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে গেল যারা। মানুষটাকে থামিয়ে দিল মাঝ পথে। কণ্ঠে দুষ্টুমি মিশিয়ে বলল, আপনি ভাইয়ার বাবাকে ভয় পান ঠিক আছে, কিন্তু আমি তো পাই না। আর না আমি আপনার মতো কন্ট্রোল করছি নিজেকে, তাই আপনাকে আদর করার দায়িত্বটা আমিই নিলাম অফিসার।
আয়ান চোখ খুলল এবার। যারা কথাগুলো বলে আনমনি হাসছিল, কিন্তু আচমকা যখনই আয়ান ওর হাত দুটো চেপে মাথার উপরে দেওয়ালের সাথে নিয়ে ঠেকালো, তখনই হাসি নিভে গেল ওর। কর্ণকুহুরে পৌঁছালো মানুষটার হাসকি স্বর। কে বলেছে আমি ভয় পাই? তোমার ভাই আর বাবাকে? নাকি প্রমাণ করে দেখাতে হবে? শুকনো ঢোক গিল যারা। লাগামহীন ঘোড়ার মতো ছুটল হৃদযন্ত্রটা বুকের ভেতর। আমি আসলে ওভাবে বলিনি কি। বাক্যের মাঝপথেই কম্পিত অষ্টপুট লুফে নিল আয়ান। হঠাৎ এমন ধারা আক্রমণে জিভ জোড়াও তাল কেটে মিলে গেল। স্পর্শ পেল একে অপরের। এই প্রথম যখন হুঁশ ফিরল, তখনও শ্বাস আটকে আছে ওদের। আয়ান আলতো হাসলো। আস্তে ধীরে ওকে ছেড়ে দিতেই দম নিল যারা। নিজেকে সামলে আয়ানের দিকে তাকাতেই ছেলেটা নিমিষ্ঠ কামড়ে ধরল। দাঁড়ালো আরাম করে। এটা কি ছিল? রমণীর প্রশ্নে আয়ান এগিয়ে এলো দুপা। দেওয়ালের সাথে কোণঠাসা করে দাঁড়ালো যারাকে। যারার মাথার দুপাশে দেওয়ালে হাত রেখে ঝুঁকে এসে বলল, নিজের আদরটুকু বুঝে নিলাম। তাই বলে এভাবে? এতটুকুতেই থেমে গেল যারা। রাঙা হয়ে এলো মুখটা ওর। একটু আগে রাগ দেখানো গালটাও যেন কথা খুঁজে পেল না কোথাও আর। আয়ান বুঝতে পেরে মুচকি হাসলো। যারার কানের পেছনে খুচরো চুলগুলো গুজে দিল আঙ্গুল দিয়ে। পরপর সেখানে মুখ নিয়ে আওড়ালো। মিসেস আয়ান বুঝি একাই আমাকে আদর করার দায়িত্ব তুলে নিতে পারে? আমি নিজের আদর নিজে বুঝে নিতে পারি না? গায়ে হলুদের সকাল। কাঁচা হলুদের গন্ধ মম করছে চারিপাশ। হাসান ভিলার ব্যাক ইয়ার্ডার গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে মেহমেদ হাসান আর অভিনবের বাবা অলিন শিকদার। অনিল বয়সে মেহমেদের 5-4 বড় হলেও সম্পর্কটা এখনো যেন ঠিক আগের মতোই রয়ে গেছে। যখন অভিনবের মা বেঁচে ছিলেন, তখনও যেমন দেখা হলে তাদের শালা দুলাভাইয়ের কম বন্ধু বেশি মনে হতো, এখনো তেমনই হয়। আঞ্জুমান আর মরিয়ম ব্যস্ত মেহমেদের বন্ধু ও তাদের সহধর্মিণীদের সমাদরে। বিয়ের 2 দিন আগেই এত আয়োজন, এত কাজ। বিয়ের দিনের কথা চিন্তা করতেই হাত পা ঠান্ডা হয়ে গেল আরশির। নিজের রুমের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সে। পরনে গেরুয়া রঙের পেলাম পেপার টপ আর সালোয়ার। বর্ডারে সূক্ষ্ম জড়োয়ার কাজটুকু ঝলমল করছে লাজবন্তীর গায়ে। উজ্জ্বল ফর্সা শরীরের রংটা আরো ফুটে উঠেছে যেন। আরশির চোখ সরিয়ে নেয়, ঘাড় ঘুরিয়ে তাকায় বিছানায় উপর বসে থাকা বিশেষ একজনের দিকে। তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, কেমন লাগছে আমাকে? ভদ্রলোক জবাব দেয় না, আবার চোখও ফেরায় না। আরশির ঠোঁট টিপে একবার পুরোপুরি পেছনে ঘুরল। এগিয়ে এসে হাঁটু গেড়ে বসলো তার সামনে। ভদ্রলোকের মুখের সামনে মুখ বাড়িয়ে দিয়ে শুধালো, মাম্মামকে কেমন লাগছে বলবে না? তোমার পাপার পাশে মানাবে না আমাকে? অমনি ভদ্রলোকও তার লম্বা কান সহ মুখখানা এগিয়ে দিল আরশির দিকে। ছোট জিভ দিয়ে নিজেকে যেমন করে পরিষ্কার করে, তেমন করে আরশির নাক মুখও চেটে পুটে পরিষ্কার করে দিতে লাগলো সে। যেন বোঝাতে চাইলো, মানাবে না মানে? পাপার কত কপাল করে আমার মাম্মামের মতো এত সুন্দর একটা বউ পেয়েছে জানো। স্নোবলের আদর পেয়ে খিলখিল করে হেসে উঠল আরশি। তুলোর মতো রোমশ মাথায় হাত বুলিয়ে দিল, চুমু খেলো ওর মুখে। মা ছেলেকে ডিস্টার্ব করতে এই অবলা বাবা একটু ভিতরে আসতে পারে কি? কণ্ঠ শুনে চমকে উঠল আশি। সহসা দৃষ্টি ফেলল দরজায় ঠেসে দিয়ে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। সাদা পাঞ্জাবিতে আটসাট দেহ, ঈষৎ লম্বা চুলগুলো এলোমেলো পড়ে আছে কপালের সামনে। আশি তাকাতেই অষ্টপুট দুদিকে ছড়িয়ে পড়ল শেহজাদের। বিস্ময় নিরূপ রমণীর দাঁড়িয়ে যেতেই পেছনে হাত বেঁধে রুমে ঢুকলো শেহজাদ। স্নোবলকে একটু বাইরে পাঠাও। আরশি যেন শুনতে পেল না কিছু। মানুষটাকে পাঞ্জাবিতে দেখে এবার বোধহয় আসলেই শর্ট সার্কিট হয়ে গেছে তার ব্রেনে। কিছুক্ষণ ভূতগ্রস্তর মতো দাঁড়িয়ে থেকে শুধায়, আপনি তৈরি? ভেবেছিলাম তো তাই, কিন্তু এখন মনে হচ্ছে সাদা পাঞ্জাবি বদলে গেরুয়া রঙের পরতে হবে কিছু। আপনি গেরুয়া রং কেন পরবেন? কারণ আমার ওয়াইফই পড়েছে তাই। তার আগে তুমি স্নোবলকে জাস্ট 2 মিনিটের জন্য করিডর ঘুরে আসতে বলো। ইটস আর্জেন্ট। কেন? শেহজাদ লম্বা শ্বাস নেয়, চোরা চোখে ছোট ছোট করে তাকায় স্নোবলের দিকে।
মুখখানা ছদ্ম গম্ভীর করে বলে, আমার বউয়ের দিক থেকে তো এই ছেলের চোখই সরছে না। অনেক হয়েছে, অনেক দেখেছে সে আমার বউকে, এবার আমি দেখব। আরশি ভ্রম কাটে। শেহজাদের মেকির রাগে বুড়ো আঙ্গুল দেখিয়ে কোলে তুলে নেয় স্নোবলকে। ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আদুরে গলায় বলে, এভাবে বলছেন কেন? খরগোশই তো। পরাজিত সিপাহীর ন্যায় মাথা নোয়ালো শেহজাদ। এই হয়েছে এক যন্ত্রণা। একে তো বউয়ের ওই আদুরে মুখের ওপর সে কিছু বলতে পারে না, তার উপর তার বউ খরগোশ অন্তপ্রাণ। অগত্যা মনের কষ্টে বিড়বিড় করে আওড়ালো, খরগোশিত, তুই জানো তোমার এই খরগোশিত রাতে আমার জায়গা দখল করে আমারই বউয়ের পাশে আরামসে ঘুমায়। আমি যে কাউচে বসে প্রতিদিন, সে কাউচে তিনি পি করে দেন। লিটার বক্স থাকতে ইচ্ছে করে বিছানায় আমার জন্য চকলেট চিপস সাজিয়ে রাখেন। আমাকে রুমে ঢুকতে দেখলেই পিছনের পা তুলে থপথপ আওয়াজ করেন ফ্লোরের সাথে। পুরো জাতশত্রু বিহেভিয়ার। হাউ ক্যান ইউ নট সি দ্যাট স্নোফ্ল্যাক? আরশির পেটে গুড়গুড় করছে শব্দ করে হাসার জন্য। আহারে, কেমন বাচ্চাদের মতো অভিযোগ নিয়ে এসেছে তার কাছে। মেয়েটা ঠোঁট টিপে শুধালো। আর কিছু? শেহজাদ ঘাড় ঘুরিয়ে দরজার বাইরে তাকালো এবার। না, আয়ান বা অভি কেউই নেই এদিকটায়। পরপর রিজু হয়ে দাঁড়িয়ে বলল, ওকে কোল থেকে নামাও, আমার কাজ আছে। কি কাজ? আগে শুনি, তারপর নামাবো। এ তো মহা ঝামেলা। খরগোশের মা, এত জেদ ভালো নয়। আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি। আমিও রেগে যাচ্ছি। আপনি আমার খরগোশকে জাতশত্রু বলেছেন। আপনার সাথে আমার কথা নেই। বলেই অন্যদিকে মুখ ঘোরালো আরশি। সাথে স্নোবলও ঘোরালো। মা ছেলে একসাথে মুখ ঘুরিয়ে ফেলতেই অসহায় বোধ করলো শেহজাদ। স্নোবলকে শুনিয়ে শুনিয়ে বলল, ভেবেছিলাম আপনার জন্য একটা বউ আনবো, কিন্তু না, আনবো না। আমার বউয়ের কোল দখল করে সারাদিন বসে থাকলে আপনাকে কোনো বউই এনে দেওয়া হবে না। উল্টে ডক্টরের কাছে নিয়ে গিয়ে আপনার টিউটর করিয়ে নিয়ে আসবো। তখন বুঝবেন টিট ফর ট্যাট কাকে বলে। আরশি হাসবে না কাঁদবে খুঁজে পেল না। নুয়ে স্নোবলকে ফ্লোরে নামিয়ে দিয়ে বলল, আপনি বাড়ির বাকিদের সামনে আপনার এই রূপ দেখান না কেন? ওরা ভাবে আপনি কত ম্যাচিওর, অথচ আপনি কি না অবলা একটা বাচ্চাকে নিয়ে বাচ্চাদের মতো হিংসা করছেন। আরশি, ও মোটেই অবলা নয়, নেহাত কথা বলতে পারে না। নইলে প্রতিবেলায় ওর সাথে আমার তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেত তোমাকে নিয়ে। সে তো ও কথা না বলতে পারলেও লাগছে। কি বললে? কি বললাম? আরশি গাল ফোলাতেই নিজের ছদ্ম রাগটা আর ধরে রাখতে পারল না শেহজাদ। ফিক করে হাসলো সদা গম্ভীর মুখটা। মেঘ মেদুর গলায় বলল, আচ্ছা আচ্ছা, আর রাগ করতে হবে না, বলবো না তোমার খরগোশকে কিছু। আরশি রাগ ছেড়ে দিল। এত আনন্দের দিন ঝগড়া করে মাটি করবে না ও। জিজ্ঞেস করলো, কিছু নিতে এসেছিলেন আপনি? শেহজাদ ভ্রু উচালো এবার। এগিয়ে এলো এক পা করে। কাছাকাছি এসে চোখে চোখ রাখলো আরশির। আওড়ালো, হুম, দিতে এসেছি তোমাকে কিছু। অ্যামেলিয়ার হাতে গাঁদা ফুলের ডালা, গায়ে জোড়ানো কাজ করা হলুদ কামিজ। মরিয়ম জোর করলেন পড়তে। অ্যামেলিয়াও খুশি মনেই পড়েছে। এখন যে সে আর রাগ পুষে নেই আরশির উপর, তাহলে বিয়েতে আনন্দ করবে না কেন? তার উপর ঠিক করেছে আরশির কাছে ক্ষমাও চেয়ে নিবে এত দিনের করা ব্যবহারের জন্য। অনেক বাজে কথা শুনিয়েছে মেয়েটাকে, অনেক খারাপ ব্যবহার করেছে, অথচ আরশি তবুও মরিয়মের জন্মদিনের দিন কেমন আপন করে নিল ওকে। প্রথমে প্রতিশোধ নেওয়ার কথা ভাবলেও শেষটায় মন বদলাতে বাধ্য হয়েছে এমি, শুধুমাত্র আরশির নিঃস্বার্থ আচরণের জন্য। এসব ভেবে ভেবে সদর দরজার ওপাশে যেই না পা বাড়াতে যাবে ও অমনি সামনে থেকে ধেয়ে এলো কোনো একজন। তুমুল এক ধাক্কা খেলো তার সাথে অ্যামেলিয়া। গাঁদা ফুলের ডালা শূন্যে উঠে ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে গেল চারিদিকে। টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল অ্যামেলিয়াও। কোমরে মারাত্মক চোট না লাগলেও পাটা মচকেছে নির্ঘাত। তবে যতক্ষণে আগন্তুকের মুখ দেখার জন্য ও সম্মুখে তাকালো, ততক্ষণে সেই লোক বেরোনোর পথ ধরেছে।
ভিলার ভেতরে না ঢুকতেই হন্তদন্ত হয়ে ছুটে পালিয়েছে সামনে থেকে। অ্যামিলিয়া শুধু পেছন থেকেই দেখলো লোকটার। প্রথমে স্বাভাবিক মনে হলেও আগন্তুকের পরনে থাকা কালো হুডিটা নজরে পড়তেই খটকা লাগলো ওর। আদির কথা মনে পড়ল হঠাৎ। আকস্মিক সিট দ্বারা বেয়ে খাড়া হয়ে নেমে গেল কিছু একটা। কেঁপে কেঁপে উঠল বুকের ভেতর। কিন্তু যে মানুষটা জেলে, সে তো আর কোনোভাবেই ওদের ক্ষতি করতে আসতে পারবে না। তাহলে কে এই লোক? গায়ে হলুদের দিনে বাড়ির ভেতরেই বা কেন ঢুকতে চাইছিল সে? আপনি কি ঠিক আছেন? দুরু দুরু বুকে পুরুষালী কণ্ঠ শুনতে পেলেই তরাত্র করে পাশ ফিরে তাকালো অ্যামেলিয়া। লম্বাটে সিমসাম একটা ছেলে, উদ্ঘৃণ্য চেহারায় হাত বাড়িয়ে ঝুঁকে আছে ওর পাশে দাঁড়িয়ে। আপনি উঠতে পারবেন? কিছু মনে না করলে আমার হাত ধরে ওঠার চেষ্টা করুন। অ্যামেলিয়া চিনতে না পেরে গুটিয়ে গেল বসে থেকেই। হাত ধরল না, বাড়তি কোনো কথাও বলল না। আমি খারাপ মানুষ নই, উঠে আসুন। এবারও বাড়ানো হাতটা ধরল না এমি। কিন্তু যখন নিজে থেকে উঠতে গেল তখনই টনটন করে উঠল মস্কে যাওয়া জায়গাটা। মুখ থেকে ব্যথাতুর শব্দ হতেই অপরিচিত লোকটা হুট করে ঘটিয়ে বসলো আরেকটা কাণ্ড। কোনো কথাবার্তা ছাড়াই দু হাতে কোলে তুলে নিল অ্যামিলিয়াকে। ঘাবড়ে গেল মেয়েটা। বিস্ময় ভরা কণ্ঠে স্ত্রীর সঙ্গে তুলে জানতে চাইল, চেনানি জানানি একজন অপরিচিত মানুষ হয়ে কোনো মেয়ের শরীরে তার কনসেন্ট ছাড়া আপনি হাত দিলেন কোন সাহসে? মানুষটা নির্বাক তখনও। অ্যামিলিয়াকে সহ গেস্ট রুমের দিকে যেতে যেতে বলল, প্রথমত আমি অপরিচিত নই, বরং আপনি একটু বেশি জেদি। আর আমার মতে দরজার সামনে পা ভেঙে পড়ে থাকা চাইতে এই অপরিচিতের কোলে চড়ে পায়ে সামান্য বরফ লাগিয়ে আসা ইজ মাচ বেটার। চিন্তা নেই, মানবতার খাতিরে এইটুকু কনসেন্ট ছাড়া শুয়েছি বলে আমি সরি না বলে পালাবো না। পায়ে বরফ লাগালেই ব্যথা সেরে যাবে, প্যানিক করার কিছুই নেই। অ্যামিলিয়া তবুও চোখ মুখ খিচে রইল। হাতের মুঠোয় আঁকড়ে ধরল অভির বিছানার চাদর। ছেলেটা সেদিকে এক নজর চেয়ে চোখ সরায়। শুকনো ঢোক গিলে মনোযোগ আনে হাতে ধরে রাখা আইস ব্যাগে। মূলত একটা অনধিকার চর্চা করে ফেলেছে সে। অ্যামিলিয়াকে কোলে তোলার পর নিয়ে এসেছে নিজের রুমে, নিজের বিছানায়। অবশ্য তাতে বিশেষ ভাবান্তর দেখা গেল না পুরুষালী সৌম্য মুখটায়। পরপর ফর্সা তুলতুলে পাটা অরুর উপর আলতো হাতে তুলে নেয় অভি। অমনি আতকে উঠে তরুণী। পা সরিয়ে নিতে উদ্যক্ত হলেও মুখখানা নীল হয়ে আসে ব্যথায় প্রকোপে। অভি বিরক্ত হয় না, রাগ করে না। সে যথা সম্ভব শান্ত গলায় আওড়ালো, আমি ছুলে কি জাত যাবে আপনার? নাকি সামান্য বরফ লাগাতে গেলেও আগে অনুমতি চেয়ে নিতে হবে আপনার কাছ থেকে? মূলত এমি মাথা নোয়াতেও ভুলে যায়। গাঢ় গলার স্বরে খাবি খায় তার প্রচণ্ড নারী দাবি সব আয়োজন। অভি লম্বা শ্বাস ফেলে বলল, উত্তর যেহেতু নেই সেহেতু চুপচাপ শান্ত হয়ে বসুন। আমাকে আমার কাজটা করতে দিন। অ্যাজ আ মেড স্টুডেন্ট আমি শুধু আপনাকে ফার্স্ট এইডটুকুই দিব এখন। তবে পারলে একবার ক্লিনিকে গিয়ে একজন ভালো অর্থোপেডিককে দেখিয়ে নেবেন। মুচকে যাওয়া জায়গাটা যেভাবে ফুলেছে বেশ কয়েকদিন ভোগাবে মনে হচ্ছে আপনাকে। অভি বরফ লাগাতে লাগাতে গলার স্বর নামায়, হিম স্বরে শুধায়, অস্বস্তি হচ্ছে? এমির গলা চিরে শব্দ আসছে না। যে যত্ন নিয়ে এই অপরিচিত মানুষটা ওর পায়ে বরফ লাগিয়ে দিচ্ছে তাতে মোটেও অস্বস্তি হচ্ছে না ওর। তবে কথাও একটা খুব করে মেনে নিতে চাইছে। এমন যত্নের অভাবেই হয়তো মনটাও কি ভীষণ শক্ত ছিল তার। অথচ আজ মোমের মতো গলতে চাইছে সেটা। কি বাজেভাবে উবড়ে যাচ্ছে ওর সেই শক্তপোক্ত খোলস। নিন, হয়ে গেছে। এমিলিয়া চমকায়। ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে দৃষ্টি রাখে আগন্তুকের চোখ বরাবর। ঠোঁট নেড়ে অস্পষ্ট শুধায়, আপনার নাম? কেন? নাম জানলে উপকারটুকু ফেরত দিতে সুবিধা হবে বুঝি? অ্যামিলিয়ার সফিত মুখখানা শক্ত হয়ে যায় অমনি। অভি প্রসঙ্গ টানে বলে, অভিনব, সম্পর্কে ভাইয়ার কাজিন। তাই এত ফর্মালিটিস দেখিয়ে আপনি আগে না করলেও খুব একটা মাইন্ড করতাম না। অবশ্য এতে আমার খুব একটা অসুবিধাও নেই। আই এম অ্যাবসলিউটলি ফাইন উইথ হোয়াট এভার ইউ কল মি। একটু থামে অভি। পরপর অনুমতি চাওয়ার মতো করে নরম গলায় জিজ্ঞেস করে, এবার আসি। আসি মানে ভালো লাগার এই মুহূর্তটুকুর এখানে ইতি টানুন, লাগাম টানুন নিজের অনুভূতিতে। আপনি আমার মতো ভালো মানুষের যোগ্য নন। কিন্তু অ্যামেলিয়া পারল না। অভি বিছানা ছেড়ে উঠতে নিতেই ছটফট করে উঠল সে, যেন ভ্রম কেটেছে ততক্ষণে। তেমন করেই বলে বসল, থ্যাংক ইউ অভি, মিস্টার অভিনব।
অভি ঘাড় ঘুরিয়ে তাকায়। বাপরে, এত সম্মান! তখন তো খুব ধমকালেন আপনাকে কোলে তুলেছিলাম বলে। তাই শুধু শুকনো থ্যাংক ইউতে আমার এখন পোষাবে না ম্যাডাম। আমি কখনো কারো উপকার রাখিনি, আপনার রাখবো না। বলুন কি করলে আপনার উপকার ফিরিয়ে দিতে পারবো? অ্যামেলিয়ার মলিন শক্ত চোখ দুটোয় চোখ পড়তেই এক চিলতে হাসি দোল খায় অভির ওষ্ঠকোণে। পরপর কি যেন মনে করে দু হাতে বিছানায় নিজের ভর ছেড়ে ঝুঁকে আসে অ্যামেলিয়ার দিকে। মেয়েটা চমকায়, সরে যেতে গিয়ে আরেকটা চোট পাওয়ার আগেই ওর হাত আর হেডবোর্ডের মধ্যখানে তরন্ত হাত রাখে অভি। স্বর নামিয়ে আওড়ালো।